মাত্র 3 সপ্তাহে সারা জীবনের অভ্যেস বদলে যাবে? এসব কেমন কথা? নিজেকে খানিকটা ধমক দিলেও মনে মনে। কিছুক্ষণের জন্য মন শান্ত হলো। 10 মিনিট পরে আবারও একই কথা মনে ঘুরপাক খায়। বিরক্ত হয়ে বিছানায় উঠে বসলো শোভা। রুমে ফিরে শোভাকে ওভাবে বিছানায় বসে থাকতে দেখে অবাক হলো ওর এক রুমমেট জুথি। কি রে শোভা, আজ বাইরে যাসনি? আজ তো বৃহস্পতিবার, তোর বাইরে ঘোরার দিন। না রে, আজ শরীরটা ভালো না, তাই যাইনি। ডাহা মিথ্যে কথা বলে শোভা। ও, কি হয়েছে? জ্যোতির উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেল। তেমন কিছু না, পেট ব্যথা করছে। পেন কিলার খেয়েছিস? উল্টো ঘুরে ঘুমানোর ভঙ্গি করে শোভা। কথা বলতে একদম ভালো লাগছে না তার। মন খারাপ হচ্ছে ভীষণ। ঘড়ি দেখেছে সে, সন্ধ্যা 7টা বাজছে। এতটা সময় গেল, একবারও রিফাতের ফোন এলো না। অথচ খুব দাবি করে তার কেয়ার করে। বন্ধুদের পেয়ে তাকে ভুলে গেছে। ঠিক আছে, বন্ধুদের নিয়েই থাকো। তোমার সাথে আর কথা বলবে না শোভা। তুমি 1000বার সরি বললেও না। এই শোভা পাচ্ছে, তোর জন্য একটা পার্সেল আছে। শোভার অন্য রুমমেট কণা এসে ঢুকলো ঘরে, হাতে একটা লাল র্যাপিংয়ে মোড়ানো পার্সেল। শোভা বিস্মিত হয়ে উঠে বসলো। হাত বাড়িয়ে পার্সেল নিয়ে উল্টে পাল্টে দেখলো। কোনায় ছোট করে শোভার নাম লেখা, এছাড়া আর কিছু লেখা নেই। কে তোকে পার্সেল পাঠাবে? কানি যাবো না তো? খোল তো দেখি কে কি দিল তোকে। কণা বলল। শোভা অনিচ্ছায় পার্সেল খুলতেই টকটকে লাল রঙের বাদামি শাড়ি বেরিয়ে এলো পার্সেল থেকে। জ্যোতি ছুটে এসে জামদানির শাড়িটি লুফে নিল। ওয়াও, কি সুন্দর শাড়ি! কে দিল রে শোভা? এই শাড়িটার অনেক দাম হবে শোভা। পুরো শাড়ি জুড়ে কি সুন্দর কাজ, দেখেছিস? জ্যোতির কাছ থেকে কণা নিল শাড়িটা, নিজে গায়ে মেলে ধরল। শোভার নজর তখন অন্য কিছুর দিকে। বক্সে একটা চিঠি আছে, সেটাই খুলে দেখছিল সে। গোটা গোটা হাতে লেখা চিঠির ভাষা অনেকটা এমন। জানি তোমার অনেক মন খারাপ আজ বেড়াতে যেতে না পেরে, কিন্তু কি করব বলো, বন্ধুরাও তো জরুরি জীবনে। তবে না যে একদিকে ভালোই হয়েছে। আসলে মনে মনে এটাই এই সপ্তাহে প্ল্যান করেছিলাম। আজ না যেয়ে কাল সকালে যাব, সারাদিন বাইরে বেড়াবো। কালকের দিনটা একটু অন্যরকম ভালো কাটাবো আমরা। এই জন্যই তোমার জন্য এই শাড়িটা পাঠালাম। এই শাড়ি পরে শার্প সকাল 8টায় ভার্সিটির গেটে দেখতে চাই তোমাকে। কাল আমরা দূরে কোথাও হারিয়ে যাব, 1 মিনিটও যেন দেরি না হয়। শাড়ি পরা তোমাকে দেখার জন্য আজ সারা রাত ঘুম হবে না আমার, রিফাত। শোভা অতি দ্রুত চিঠিটা লুকিয়ে ফেললো বালিশের তলায়। কণা আর চুথির দিকে তাকিয়ে রাগ লাগছে। ওর শাড়িটা দুজন মিলে টানাটানি করছে। কি করছিস তোরা? শাড়িটা ছিঁড়ে যাবে না? আশ্চর্য! দে আমার কাছে দে। শোভার হাতে শাড়ি গুছিয়ে দিয়ে কণা জানতে চাইল, কে দিয়েছে রে এই শাড়িটা? কানি যাবো, উনি পাঠিয়েছে। আমি ওনার পেজে কাজ করি। কাল অনুষ্ঠান আছে, শাড়ি পরে যেতে হবে, তাই শাড়িটা পাঠিয়েছে। বাব্বা, এত দামি শাড়ি পাঠাবে তাই বলে? এসব অনুষ্ঠানে দামি ড্রেস পরেই যেতে হয়, সাধে পাঠাইনি। শোভা শাড়ি ভাঁজ করে আবার বক্সে তুলে রাখে। অবাক হয়ে ভাবল, কি অবলীলায় মিথ্যে বলে যাচ্ছে ও। একটুও খারাপ লাগছে না, বরং এই লুকোচুরি খেলাটা ভালো লাগছে। মনে অদ্ভুত আনন্দ। রুমমেট দুজন না থাকলে হয়তো গুনগুনিয়ে গান গেয়ে উঠত, শাড়িটা গায়ে ধরে নাচত। শোভা ভাবছে এ কেমন পরিবর্তন হয়েছে তার। 7 সকালে ঘুম ভেঙেছে শোভার। জ্যোতি আর কণা তখন ঘুমে কাদা। শোভা যতটা সম্ভব আওয়াজ না করে হাত মুখ ধুয়ে তৈরি হতে বসলো। শাড়ি পরতে পারে না শোভা। সেদিন ছোট বোন বিভা ওকে শাড়ি পরিয়ে দিয়েছিল। আজ একা একা কি করবে তাই ভাবছে। কয়েকবার করে ইউটিউবে শাড়ি পরার ভিডিও দেখে নিয়ে অনেকবার চেষ্টায় শাড়ি করলো। আয়নায় নিজেকে দেখলো বারবার, সন্তুষ্ট হলো। দেখতে খারাপ লাগছে না তাকে। 7:30টার দিকে রুম থেকে বেরিয়ে পড়ল। 8টা বাজার 10 মিনিট আগে ইউনিভার্সিটির গেটে চলে এলো শোভা। দূর থেকেই রিফাতের গাড়িটা দেখেছে। কাছাকাছি এসে গাড়ির গ্লাসে টোকা দিল। রিফাত দরজা খুলল না। আবারও টোকা দিল, কিন্তু কোনো আওয়াজ নেই। শোভা উকি দিয়ে দেখলো রিফাত গাড়ির সিটে মাথা রেখে নাক ডেকে ঘুমোচ্ছে। হাসি পেয়ে গেল শোভার। তাকে ঠিক সময়ে আসতে বলে এখন নিজেই ঘুমাচ্ছে। দেখো, শোভা এবার জোরে জোরে শব্দ করে। রিফাত লাফ দিয়ে উঠে বসলো। শোভা হাত নাড়তেই চোখ কচলে গাড়ির দরজা খুলে দিল। সরি, তুমি এসেছো টের পাইনি। শোভা চুপচাপ গাড়িতে উঠে বসলো। আসলে ভোরে উঠে রওনা দিয়েছি তো, রাতে ঘুমও হয়নি, তাই 7টার দিকে
এখানে পৌঁছে দেখলাম হাতে সময় আছে, একটু ঘুমিয়ে নিই। তুমি কি অনেকক্ষণ দাঁড়িয়েছিলে? একবার ভাবলো হ্যাঁ বলবে, পরক্ষণেই মত বদলালো শোভা। বেচারা তার জন্য সকালে ঘুম থেকে উঠে এত দূর গাড়ি চালিয়ে এসেছে, তাকে প্যারেশান করা উচিত হবে না। সে মাথা নেড়ে না বলল। খুব বেশিক্ষণ না, 5 মিনিট হবে হয়তো। ও চলো তাহলে আগে কোথাও থেকে নাস্তা করে নিই। খিদে পেটে ছুঁচো দৌড়াচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আগে চলো, তারপর দেখতে পাবে। তার আগ পর্যন্ত ধৈর্য ধরো। ওকে। পথে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়ে সকালের নাস্তা করলো ওরা, তারপর রওনা দিল। গাড়ি চালাতে চালাতে টুকটাক কথা বলছে রিফাত। শোভা ভিতর ভিতর অস্থির হচ্ছে। এতটা সময় হয়ে যাচ্ছে, রিফাত একটা বার তার দিকে ঠিকঠাক তাকিয়ে দেখেনি। তাকে কেমন লাগছে সেটাও বলেনি। আজব একটা ছেলে তো। মেয়েটা প্রথমবারের মতো নিজের চেষ্টায় শাড়ি পরেছে, তাকে একটু অ্যাপ্রিসিয়েট করবে না? কেমন লাগছে জানাবে না? অভিমানে গাল ফুলাতে মন চাইলেও শরমে পারছে না। পাছে রিফাত তার মনোভাব বুঝে হেসে না দেয়। অনেকটা সময় পরে সামনে তাকিয়ে থাকতে থাকতে শোভার চোখ লেগে এসেছিল। তখনই গাড়িটা থেমে গেল। শোভা চোখ খুলে তাকালেই রিফাতকে দেখলো তার পাশের দরজা খুলে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। শোভা বলল, কি? নামো, চলে এসেছি। গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে অবাক হলো। সামনে বিশাল এক দিঘি, তার অপর পাশে রাজবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে ওরা। শোভা বিস্ময় নিয়ে জানতে চাইল, কোথায় এটা? টাঙ্গাইল, মহেরা জমিদার বাড়ি। বেশ সুন্দর তো, আগে কখনো দেখিনি এরকম। ভেতরে চলো, আরো ভালো লাগবে। আরো দুটো দিঘি আছে ভেতরে, দিঘির পাশে বসার ব্যবস্থা আছে। তোমার লাগ যদি ভালো হয় তাহলে বৃষ্টি নামবে, তখন বুঝবে সৌন্দর্য কাকে বলে। শোভা বিনা বাক্যে রিফাতের পিছু নিল। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে চারপাশে মুগ্ধ দৃষ্টি বুলিয়ে নিচ্ছে। ভাবছে এই পৃথিবীতে দেখার কত কিছু আছে, অথচ সে এখনো কিছুই দেখেনি। কিছু দূর এগিয়ে গিয়ে জায়গাটা দেখতে পেল শোভা। দিঘির উপর কাঠের পাটাতন দিয়ে বসার জায়গা তৈরি করেছে, ওপরে ছাউনি দেওয়া, দেখতে বেশ লাগছে। রিফাত এগিয়ে গিয়ে ডাকলো তাকে, এসো, এখানে বসে চা খাই। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি নামলে এখানটায় বসে দেখতে কি যে ভালো লাগে। আপনি আগে এসেছিলেন? হ্যাঁ, বন্ধুদের সাথে। ও। মন খারাপ হলো শোভার। যে কোনো সুন্দর কিছু দেখার পর ওর যেমন আনন্দ হচ্ছে, রিফাত আগে দেখেছে সেটা ভেবে মন খারাপ হচ্ছে। দুজনের অনুভূতি তো মিলছে না। ও সবকিছুতে মুগ্ধ হচ্ছে, যেখানে রিফাতের হয়তো কেবল ভালো লাগছে। এলোমেলো ভাবতে ভাবতে চায়ে চুমুক দেয়। শোভার দৃষ্টি দিঘির অপর পারে। হঠাৎ ক্লিকের শব্দে চমকে ফিরে দেখলো রিফাত তার ছবি তুলছে। ওকে তাকাতে দেখে হাসলো। শাড়িতে তোমাকে কি চমৎকার লাগছে বলে বোঝাতে পারবো না। আমি যেমনটা কল্পনা করেছিলাম তার চাইতেও সুন্দর। আর এই যে মন খারাপ করে এদিক ওদিক তাকিয়েছিলে, একদম অন্যরকম লাগছিল। ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। দেখো তো নিজেকে চিনতে পারো কিনা। রিফাত মোবাইল এগিয়ে দিল শোভার দিকে। শোভা দেখলো আসলেই তার চেহারায় অন্যরকম মাদকতা খেলা করছে। নিজেকে চিনতে পারে না সে। রিফাত মোবাইল নিয়ে নেয়। নিজেকে এভাবে দেখতে হয় নাকি বোকামি? শোভা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়। এখন বলো তো, মন খারাপ কেন করলে? এসব জায়গা আমি আগে দেখেছি, সেজন্য। শোভা আবার লজ্জিত হলো। এই ছেলে তার মন পড়তে পারছে কি করে? রিফাত ওর কাছে এগিয়ে এলো, মিহির স্বরে বলল, তুমি একটা জায়গায় যতবারই যাও না কেন, যদি ভিন্ন ভিন্ন মানুষদের সাথে যাও, তাহলে প্রতিবার সব নতুন করে দেখবে। আগেরবার বন্ধুদের সাথে এসেছিলাম, ওদের মতো করে দেখেছি। এবার তোমার সাথে এসেছি, তোমার মতো করে দেখছি। আগের বারের তুলনায় এবারে সবকিছু দ্বিগুণ ভালো লাগছে। কাজেই মন খারাপ করে কিচ্ছু নেই। রিফাতের কথা শেষ হতে হতে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আশেপাশে তারা ছিল, সবার মধ্যে ছোটাছুটি শুরু হয়ে গেল। কেবল শোভা আর রিফাত চুপচাপ বসে রইল ছাউনির নিচে। দুজন মুগ্ধ হয়ে বৃষ্টি দেখছে। হঠাৎ রিফাত ওর কানে কানে ফিসফিস করে বলে, তোমার চুরি পরা হাতে একটু বৃষ্টি ধরবে। শোভা চমকে উঠল। ঠিক এমনটাই ইচ্ছে হচ্ছিল ওর মনে। কোনো কথা না বলেও এগিয়ে দাঁড়ায়, ডান হাত বাড়িয়ে দিয়ে বৃষ্টির পানি ধরল। রিফাত ওর ছবি নিচ্ছে একটার পর একটা। 1 মিনিট বলেই রিফাত পকেট থেকে একটা সাদা গোলাপ বের করে শোভার চুলে গেঁথে দিল। এবার ঠিক আছে, একদম রবি ঠাকুরের লাবণ্যর মতো লাগছে। বিকেলের দিকে আবারও বংশী নদীর পাড়ে এসে বসলো। শোভাকে হতবাক করে দিয়ে গাড়ি থেকে গিটার নিয়ে এলো। ঠিক সন্ধ্যা লাগার মুহূর্তে সুর তুলল।
রিফাতের প্রশ্নে শোভা হেসে গড়িয়ে পড়ে। রিফাত মুগ্ধ নয়নে ওকে দেখে। একটা প্রশ্নের উত্তর দেবে? শোভা মাথা দুলালো। বলতো, তোমাকে এইসব জায়গায় কেন নিয়ে এসেছি? এই যে নদীর পাড়, প্রকৃতির মাঝে, দিঘির কাছে কেন বসছি বারবার? আমি জানি না। রিফাত গভীর দৃষ্টি মেলে দেয় শোভার চোখের তারায়। সে দৃষ্টির প্রখরতায় শোভার বুক গুড়গুড় করে। সে নত বুকে বসে রয়। এইসব পরিবেশে থাকলেই মানুষদের প্রেম প্রেম পায়, ভালোবাসতে ইচ্ছে করে, কাউকে মায়া বেঁধে রাখতে মন চায়। এই জন্য আমি তোমাকে এইসব জায়গায় নিয়ে আসছি, যাতে তোমার। চলুন উঠি, সন্ধ্যা নেমে গেছে, আর থাকা ঠিক হবে না। ক্লান্ত লাগছে আমার, একটু রেস্ট দরকার, কারণ কাল ক্লাস আছে সকালে। রিফাত মুচকি হেসে উঠে দাঁড়ায়। যথাজ্ঞা মহারানী, চলুন প্রস্থান করি। শোভা হাসি লুকাতে অন্যদিকে মুখ ফেরায়, অথচ মনের মধ্যে হাজারো আতশবাজি ফুটছে। রাতে ইউনিভার্সিটির গেটে শোভাকে নামিয়ে দিতে যেয়ে আর এক চমক। ভাইয়া তুমি এখানে? রিফাত চমকে উঠল। সামনে দাঁড়িয়ে আছে আদ্রিতা। চমকে উঠল আদ্রিতা ও শোভাকে দেখে। আর শোভা, ওর কি হলো? তুই এখানে? শোভার চোখ মুখ লাল, বিস্ময়, ঘৃণা, রাগের মিশেলে ওর চেহারা অদ্ভুত দর্শন লাগছে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করে তাকিয়ে আছে আদ্রিতার দিকে। আদ্রিতার চেহারায় ভয়ের ছায়া পড়েছে। সে শোভাকে দেখছে অবিশ্বাস্য নজরে। আদ্রিতা জিভ দিয়ে ঠোঁট চাটে। এখানেই পড়ি আমি, কিন্তু তুই? শোভা বাঁকা হাসি হাসল। এখানে কি করে এলাম এটা ভেবে অবাক হচ্ছিস, তাই না? আমার তো মরে যাওয়া উচিত ছিল, কিংবা কোনো আস্থা করে আশ্রয় হওয়া উচিত ছিল, এটাই ভাবছিস তো? আদ্রিতা জবাব দিল না। শোভা এবার একটু এগিয়ে গেল ওর দিকে। হিস হিসিয়ে পড়ল, আমার জীবন নষ্ট করে দিয়ে তুই পালিয়ে গেলি। ভদ্র মেয়ে সেজে এখন ভালোই আছিস দেখছি। আদ্রিতা আর চোখে রিফাতকে দেখল, মিনমিন করল, কি যা তা বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? তুই খুব ভালো করে জানিস আমি কি বলছি, তাই না? রিফাত বোকার মতো দুজনকে দেখছে। দুজনের কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না। সে এগিয়ে এসে জানতে চাইল, তোমরা একে অপরকে চেনো? খুব ভালো করে, তাই না রে আদ্রিতা? আদ্রিতা চুপ করে রইল। রিফাত হতবাক হয়ে জানতে চাইল, কিভাবে চেনো? আমি কিছুই বুঝতে পারছি না। কিরে, কিভাবে চিনি তোকে বল, নাকি আমি বলবো? আদ্রিতা এবারও চুপচাপ শোভাকে দেখছে। হঠাৎ রিফাতের দিকে ফিরে বলল, বাসায় যাবে না ভাইয়া, নাকি আমি চলে যাব একা একা? হ্যাঁ যাব, কিন্তু। শোভা আদ্রিতার হাত ধরল। আজও পালিয়ে যাওয়ার প্ল্যান করছিস? কিন্তু আমি যে আজ ছাড়বো না তোকে। আচ্ছা আদ্রিতা কেমন বোন আপনার? হ্যাঁ, চাচাতো বোন। কেন বলো তো, কি করেছো? আর ওকে তুমি কিভাবে চেনো? বাড়াবাড়ি করিস না শোভা, ছেড়ে দে আমার হাত। আপনাদের বাড়ি কি দিনাজপুরের ফুলবাড়ি? কখনো দেখিনি কেন আপনাদের? হ্যাঁ, দিনাজপুর। আমাদের দাদার বাড়ির সাথে সম্পর্ক ছিল না, তাই। আর এই আদ্রিতা ঠিক কবে এলো আপনাদের বাসায়? ম্যাট্রিক পরীক্ষার পর নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু তুমি এত কিছু কিভাবে জানো? শোভা তখনও আদ্রিতার হাত ধরে ওর দিকে তাকিয়ে আছে নির্নিমেষ। রিফাতের প্রশ্ন শুনে তাচ্ছিল্যের হাসি দিল। আপনার বোনটা খুব প্রেমবাজ, এটা জানেন? ভালো হবে না শোভা, হাত ছেড়ে দে বলছি। আদ্রিতা হুঙ্কার দিল, প্রেমবাজ বললাম বলে আতে ঘা লাগছে? সত্যি কথা কেউ জানে না বুঝি? রিফাত পালা করে দুজনকে দেখছে। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে তার। আগা মাথা বুঝতে পারছে না। সে চেঁচিয়ে উঠল, কি হচ্ছে কেউ বলবে? আদ্রিতা, তুই শোভাকে চিনিস? আদ্রিতা মাথা দুলায়। কি করে? একসাথে স্কুলে পড়েছি আমরা। শুধু পড়েছি বল, কলেজার বান্ধবী ছিলাম। আদ্রিতা রাগত চোখে শোভাকে দেখল। আর কি সব বলছে শোভা? রিফাতের প্রশ্নে আদ্রিতা ঘামছে। বাসায় চলো ভাইয়া, রাত হয়ে গেছে। ও বলবে না কিছু, ওর সেই সৎ সাহস নেই। থাকলে আমাকে বিপদে ফেলে রাতের আধারে পালিয়ে ঢাকায় আসতো না। তোমাকে বিপদে ফেলে এসেছে? কি করেছিল খুলে বলবে? আমার কোনো আইডিয়া নেই। ভাইয়া চলো না। আদ্রিতা তাড়া দিতেই রিফাত ধমকে উঠল, শোভার কথা আগে শুনে নেই, কি করেছিস তুই সেটা আগে জানি। আমি তাহলে একাই চলে যাই? খবরদার নড়বি না, আমার সাথে থাক। তুই কি করেছিস সেটা জানতে চাই।
আদ্রিতার আর কথা বাড়ানোর সাহস হলো না, চুপ করে বসে থাকলো। শোভার চেহারায় বিষাদের ছাপ। ও বলতে শুরু করলো,